আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। ব্লাড ফিজিওলজিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা ব্লাড ফিজিওলজির ফার্স্ট আইটেম সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো ব্লাড নিয়ে আসলে আমাদের যেটুকু নলেজ, এটা মোটামুটি অনেক কিছুই। আমরা 11-12 আজমল স্যারের বই থেকে ব্লাড সম্পর্কে যা জানছি, এইটা নিয়ে একটু হালকা ডিসক্রিপশন এবং 11-12 যেটা বাংলায় পড়তাম সেটা এখন ইংলিশে পড়তেছি, অথবা ইংলিশ ভাষণের জন্য তো সিমিলার। হালকা একটু ইনফরমেশন নতুন জানা হবে। ওভারঅল অনেক কিছুই আসলে ব্লাড আজমল স্যারের বইয়ের সাথে মিলে যায়। আচ্ছা, তো প্রথম কথা, ব্লাড আইটেম যখন দিতে বসবা, প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে ব্লাড ডেফিনেশন করতে। তো হোয়াট ইজ ব্লাড? ব্লাড ইজ এ স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু। তুমি ব্লাডের ডেফিনেশনে যা কিছু বলো না কেন, এই কথা যদি না বলো তাহলে ডেফিনেশনটা কমপ্লিট হবে না। তাহলে ব্লাড ইজ এ স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু কম্পোজড অফ দুইটা জিনিস, কম্পোজড অফ প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টস। বাকিটুকু যদি তুমি বলো তাহলে এটা হচ্ছে সুন্দর, কিন্তু মিনিমাম এই কথাটা বলতে হবে, ব্লাড ইজ এ স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু কম্পোজড অফ প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টস। তো হোয়াট ইজ প্লাজমা? লিকুইড ইন্টারসেলুলার সাবস্টেন্স। আর ফর্মড এলিমেন্টস হলো আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটেলেট উইচ সার্কুলেট ইন এ ক্লোজড সিস্টেম অফ ব্লাড ভেসেল। এগুলো বুঝছি কথা। ফার্স্ট জন যখন এই আনসারটা দিল যে হোয়াট ইজ ব্লাড, সেকেন্ড জনে জিজ্ঞেস করবেন যে ওয়াই ব্লাড ইজ স্পেশালাইজড। স্পেশালাইজড কেন বলা হয়? বা এটাও জিজ্ঞেস করতে পারে যে হোয়াই ব্লাড ইজ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কারণ এখানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স প্লাস সেল আছে। সেল এখানে হলো আমাদের যে ফর্মড এলিমেন্টসগুলো আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটেলেট। মূলত ডাব্লিউবিসিটাই আসলে থ্রু সেল, আর প্ল্যাটেলেট হলো একটা সেলের একটা সেলের অংশ আর কি, পার্ট, পার্শিয়াল সেল। কিন্তু ট্রু সেল যদি জিজ্ঞেস করে, এটা ডেফিনেটলি ডাব্লিউবিসি হবে। তো কানেকটিভ টিস্যু কেন? কারণ এখানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স হিসেবে আসে প্লাজমা, আর সেল হিসেবে আছে ফর্মড এলিমেন্টস। দেন ফ্লুইড কেন? ফ্লুইড কারণ এটা হচ্ছে ফ্লুইড। আর স্পেশালাইজড কেন? স্পেশালাইজড এর রিজন হলো এখানে যে ম্যাট্রিক্সটা আছে, সেই ম্যাট্রিক্সটা এটা কিন্তু ফ্লুইড ম্যাট্রিক্স, এবং এই ফ্লুইড ম্যাট্রিক্সে কোনো স্ট্রাকচারাল রুল নাই, যেরকমটা আমরা দেখে থাকতাম আদার্স যে কানেকটিভ টিস্যু পড়ছি বা কানেকটিভ টিস্যু প্রপার, সেই সব ক্ষেত্রে আমরা কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে কি দেখছি, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এগুলোর মধ্যে কোলাজেন ফাইবার ইত্যাদি ইলাস্টিক ফাইবার এগুলো থাকে। বাট এটার মধ্যে প্লাজমাটা কোনো স্ট্রাকচারাল রুল ভূমিকা রাখে না, রেদার এখানে কিছু ফাংশনাল রুল আছে, যেমন ট্রান্সপোর্ট, রেগুলেশন, ইমিউন ফাংশন। এইসব করার ক্ষেত্রে প্লাজমাটা ভূমিকা রাখতে পারে। অর্থাৎ প্লাজমার কোনো স্ট্রাকচারাল রোল নাই, রেদার ইট হ্যাজ ফাংশনাল রোল, অ্যান্ড এটা একটা ফ্লুইড ম্যাট্রিক্স। তো এইসব কারণে ব্লাডকে স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু বলা হয়। দেন ব্লাডের ফিজিওলজিক্যাল কী কী ক্যারেক্টারিস্টিক্স হতে পারে? ব্লাডের কালার কী কেনা জানে, রেড। তারপরে ভলিউম অফ ব্লাড, এটাও আমরা পড়ছি আজমল স্যারের বইয়ে, 5 to 6 লিটার, 7 থেকে 8%, যাই হোক 8% অফ দ্য বডি। ভিসকোসিটি হলো ওয়াটারের 5 টাইমস। দেন তোমাকে যে কোয়েশ্চেনটা করবে যে ব্লাডের কম্পোজিশন, যেহেতু আইটেমের নামের মধ্যেই আছে ব্লাডের কম্পোজিশন কি, তো ব্লাডকে প্রথমে তুমি দুই ভাগে ভাগ করতে হবে, একটা হলো ফ্লুইড পোর্শন আর একটা হলো ফর্মড এলিমেন্টস। তো দেখো, ফ্লুইড পোর্শন বা প্লাজমা হলো 55%, কনসিস্ট অফ সলিড অ্যান্ড ওয়াটার। সলিড কনস্টিটিউট 8 to 9%, ওয়াটার কনস্টিটিউট 1 to 92%। এগুলো সবই আজমল স্যারের সাথে মিলে যায়। দেন সলিড এর মধ্যে আবার কী কী আছে? অর্গানিক সাবস্টেন্স 7.1 থেকে 8.1, গ্যাসের তো ইনঅর্গানিক সাবস্টেন্স এই। তারপর হচ্ছে অর্গানিক সাবস্টেন্সের মধ্যে আবার প্রোটিন, নন প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, কালারিং ম্যাটার্স, আদার্স। তো এইখানে আসলে খুব বেশি ডিফিকাল্ট বা বোঝাই দেওয়ার মতো কিছু নাই। ফর্মড এলিমেন্টস, এখান থেকে যে কোয়েশ্চেনটা আমাকে করছিল সেটা হলো এখানে এই এলিমেন্টসগুলোকে কেন ফর্মড এলিমেন্টস বলা হয়, কেন সেলুলার এলিমেন্টস না? দেখো, আগেও বলছি, অলরেডি বলা হয়ে গেছে যে প্ল্যাটেলেটটা কিন্তু পূর্ণ সেল না, তো আমি সবগুলোকে সেলের মধ্যে ইনক্লুড করতে পারতেছি না, এই জন্য ফর্মড এলিমেন্টস বলতেছি। ফর্মড মানে সেল হোক আর নন সেল হোক, এক কথায় যত সলিড সাবস্টেন্স আছে এখানে, এটা হচ্ছে ফ্লুইড পোর্শন, এর মধ্যে যতটুকু সলিড এর মধ্যে ডিজলভড আছে এটা হচ্ছে ফর্মড এলিমেন্টস। ঠিক আছে, এখন এই যে আমরা পড়লাম বিভিন্ন ফর্মড এলিমেন্টস, সেই ফর্মড এলিমেন্টসগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা আইটেম আছে। আরবিসির জন্য আলাদা আইটেম আছে, ডাব্লিউবিসির আলাদা আইটেম আছে, প্ল্যাটেলেটের জন্য আলাদা আইটেম আছে। স্টিল যেহেতু ব্লাড একদম শুরু করছি, সুতরাং এখান থেকে জিজ্ঞেস করতেই পারে যে কোন
যেহেতু ফর্ম ডি লিমিটস আমরা বলবো আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেট, তখন জিজ্ঞেস করতে পারে যে আরবিসি কতটা থাকে, আরবিসি লাইফ স্প্যান কত। আরবিসি লাইফ স্প্যান 120 দিন সবাই জানে। প্লাটিলেট হচ্ছে আজমল স্যারের বই 9 দিন ছিল, ওটা ভুলে যাও, 10 দিন অথবা 8 থেকে 12 দিন। আরবিসি 4.9 থেকে 5.5, 4.4 থেকে 5, ডাব্লিউবিসি 4 to 11,000। তারপরে প্লাটিলেট হলো 2 থেকে 5 লাখ, আগে 2 থেকে 4 লাখ ছিল, ওটা ভুলে যাও, 2 থেকে 5 লাখ পার মিলিমিটার কিউব। এখন ডাব্লিউবিসির লাইফ স্প্যান, ডাব্লিউবিসি তো আর একটা না, অনেকগুলো আছে। তো এই যে এখানে হচ্ছে ইনফুনি একটু কন্ট্রাডিক্টরি আছে, যেহেতু ব্লাড কার্ডটা ভালোভাবে গাইডলাইনের মধ্যে সেরকমভাবে দেওয়া নাই। এই যদিও এই মানে ইয়াগুলো আছে, ডাব্লিউবিসির লাইফ স্প্যানগুলো দেওয়া আছে গাইডলাইনের মধ্যে কয়েকটা, 2-3টা। আমি এই রেফারেন্সটা নিয়েছি সেম্বুলিঙ্গাম থেকে। তো ডাব্লিউবিসি দেখো লাইফ স্প্যান কতদিন, ব্লাডের মধ্যে নিউট্রোফিল থাকে 6 থেকে 10 ঘন্টা, টিস্যুতে থাকে 1-2 ঘন্টা, ইউসিনোফিল 8 থেকে 12 ঘন্টা, টিস্যুতে 8 থেকে 12 দিন, বেসোফিল শর্ট, মনোসাইট হলো 8 থেকে 20, আর এমনিতে টিস্যুতে থাকে কয়েক মাস, লিম্ফোসাইট আওয়ার্স টু ইয়ার্স, আর লাইফ স্প্যান এখানে টিস্যুতে গেলে সেটা হবে উইকস টু ইয়ার্স। ঠিক আছে, ওকে। মনোসাইট 10 থেকে 20 ঘন্টা দেওয়া আছে এর মধ্যে, এটা আমরা গাইডলাইন থেকে পড়তে পারি। 8 থেকে 10 না, 20 না বলে 10 থেকে 20 ঘন্টা বলা যেতে পারে। এইটা দেন পরীক্ষায় ফাংশন অফ ব্লাড, এটা তো অবভিয়াসলি জিজ্ঞেস করবে। ব্লাডের ফাংশন এবং প্লাজমা প্রোটিনের ফাংশন, এই দুইটা হচ্ছে এই আইটেমের মূল পড়া, বাকি সব কিছু তো তুমি এমনিতেই জানতাম। ব্লাডের ফাংশন যে জানতা না তা না, বাট এখানে যে লেখা আছে ওভাবে বলতে হবে পরীক্ষার সময়। তো প্রথমে বলবা যে ব্লাডের ফাংশন হচ্ছে, আমরা 4 ধরনের ফাংশন আছে, 4 টাইপসের ফাংশন আছে। কী কী ফাংশন? PRST দিয়ে মনে রাখা যায়। P for protection, R for regulation, S for storage, T for transportation। বাকিগুলো আমার বিশ্বাস আছে যে তোমরা এগুলো এমনিতে রিডিং পড়লেও বুঝতে পারবা, এগুলা ছোটোবেলার পড়া। এটা জাস্ট ট্রিক্সটা দিয়ে দিলাম। দেন প্লাজমা। তো হোয়াট ইজ প্লাজমা? Plasma is the clear straw colored fluid portion of the blood minus its cellular elements। তুমি এখানে ফর্মড এলিমেন্টস বললেও কিছু অসুবিধা নাই, ফর্মড এলিমেন্টস বললে আরও বেশি বেটার হয় আনসারটা, সেলুলার দিলে এক্স্যাক্ট হয় না। ইট কনস্টিটিউটস অ্যাবাউট 55% অফ দ্য ব্লাড ভলিউম। দেন প্লাজমা এবং সিরাম, এটার একটা পার্থক্য আজ বছরে ছিল, ওই জিনিসটা এখানে কপি করা আছে, আগে বাংলা ছিল এখন ইংলিশ। তো প্লাজমা হচ্ছে নন সেলুলার ফ্লুইড পোর্শন, আর সিরাম হলো ব্লাড ইজ অ্যালাউড টু ক্লট ইজ রিমুভড রিমেনিং ফ্লুইড। এক কথায় প্লাজমা থেকে যদি আমি ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলোকে বাদ দিয়ে দিই তাহলে সেটা হবে সিরাম। এখানে ব্লাড ক্লটিং ফ্যাক্টরসগুলো থাকবে, এটার মধ্যে থাকবে না। 1, 2, 5, 7 এই ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলোকে বাদ দিতে বলছে। তারপরে সেরোটোনিন কাউন্ট এখানে কম, এখানে সেরোটোনিন কাউন্ট বেশি। তারপরে প্লাজমা ক্লট হইতে পারে কিন্তু সিরাম ক্লট হইতে পারে না, কারণ এখানে ক্লটিং ফ্যাক্টরগুলো নাই। ইয়েলোইশ ইন কালার, এটা স্ট্র ইন কালার। ওকে, তো প্লাজমা প্রোটিনের ভ্যালুটা তো জিজ্ঞেস করবেই, খুবই ইম্পর্টেন্ট। এই আইটেমের প্রত্যেকটা টপিকই আসলে খুব ভালোভাবে ইম্পর্টেন্ট। মেজর প্লাজমা প্রোটিন, নর্মাল ভ্যালু, এবং এই আইটেম অনেক ছোট। আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত ফিজিওলজির যত আইটেম দিয়েছে সব মিলিয়ে তার মধ্যে ব্লাডের প্লাজমা প্রোটিন আইটেমটা সবচেয়ে সহজ। অ্যালবুমিন হলো 4.8, গ্লোবিউলিন 2.3, ফাইব্রিনোজেন 0.3, প্রোথ্রম্বিন 0.1। এটা যে গ্রাম পার ডেসিলিটার ইউনিটে আছে সেটা যেন বলতে ভুল না হয়। আর সবগুলা প্রোটিন মিলায়ে 6.4 থেকে 8.3 গ্রাম পার ডেসিলিটার, এটা 7 গ্রাম পার ডেসিলিটার হলো অ্যাভারেজ ভ্যালু। সাইট অফ সিনথেসিস, সব যখন অ্যাডাল্ট অবস্থায় সব প্লাজমা প্রোটিনসই লিভার থেকে আসে এক্সেপ্ট গামা গ্লোবিউলিন। এটা পড়ছো? তো গামা গ্লোবিউলিন কই থেকে আসে? গামা গ্লোবিউলিনের আরেক নাম হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি কই থেকে আসে? আমরা জানি বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইটটা প্রথমে প্লাজমা সেল হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি হয়, তাই তো? তো আমরা জানি এটা ইয়াতে ছিল, আজমল স্যারের অধ্যায় 10-এর মধ্যে ছিল। তো বি লিম্ফোসাইটটা এখন প্লাজমা সেলে কনভার্ট হয়েছে, দেন প্লাজমা সেল থেকে গামা গ্লোবিউলিন অথবা অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে। তো এটা ছিল অ্যাডাল্টের জন্য। আর ইমব্রায়ো অবস্থায় সব ধরনের প্লাজমা প্রোটিনই আসে মেসেনকাইমাল সেল থেকে। মেসেনকাইমাল সেল, হোয়াট ইজ মেসেনকাইম? মেসেনকাইম হচ্ছে ইমব্রায়োনিক কানেকটিভ টিস্যু ইরেসপেক্টিভ অফ ইটস অরিজিন।
এরপর আসো হুইপলস ক্লাসিফিকেশনস অফ প্রোটিন। তো সে প্রোটিনকে 3 ভাগে ভাগ করছে। একটা হলো ফিক্সড সেল প্রোটিন, একটা ডিসপেন্সেবল রিজার্ভ প্রোটিন, আর একটা লেবাইল রিজার্ভ প্রোটিন। তো ফিক্সড সেল প্রোটিন হচ্ছে যে খুব দ্রুত মানে র্যাপিডলি ভাঙবে না, আর লেবাইল হলো যার টার্ন ওভার বেশি হবে। টার্ন ওভার মানে ব্রেকডাউন আবার ফরমেশন, মানে ব্রেকডাউন আবার রিজেনারেশন, এটাকে হচ্ছে টার্ন ওভার বলে। যার টার্ন ওভার বেশি সেটা হচ্ছে লেবাইল রিজার্ভ প্রোটিন, এই হচ্ছে লেবাইল, অর্থাৎ ভেঙে যায় সহজে। আর ফিক্সড যে সে হলো ওই রকমভাবে টার্ন ওভার কম হয়, মানে টার্ন ওভার রেটটা খুবই স্লো। আর ডিসপেন্সেবল রিজার্ভ প্রোটিন এটা হলো প্রয়োজনের উদ্দেশ্যে যখন স্টারভেশন হয় বা প্রয়োজনে ভাঙে, ঠিক আছে। তো ফিক্সড সেল প্রোটিনের এক্সাম্পল হলো অ্যালবুমিন, লেবাইলের এক্সাম্পল হলো ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। যখন ব্লাড ক্লটিং করার প্রয়োজন হয়, কোয়াগুলেশনের প্রয়োজন হয়, তখন এরা হঠাৎ করে লেবাইল রিজার্ভ প্রোটিনটা অনেক বেশি যে জায়গার মধ্যে ব্লাড ক্লটিং করতে হবে সেই জায়গার মধ্যে চলে যায়। তো এটা হচ্ছে লেবাইল রিজার্ভ প্রোটিন। আর গ্লোবিউলিনের এক্সাম্পল ডিসপেন্সেবলের মধ্যেও পড়ে, লেবাইল রিজার্ভ প্রোটিনের মধ্যেও পড়ে। দেন প্লাজমা প্রোটিন সিনথেসিসের জন্য কী কী ফ্যাক্টর কাজে লাগে। তো এইটা পরীক্ষার জন্য খুব বেশি নেসেসারি না, পরীক্ষার টিচাররা সাধারণত জিজ্ঞেসও নাও করতে পারেন, আমি কখনো করতে শুনি নাই, স্টিল পরে রাখতে পারো। ওকে, তো কী কী ফ্যাক্টর এটার মধ্যে কাজ করে? ডায়েটরি ফ্যাক্টর কাজ করে। ডায়েটরি ফ্যাক্টর, তো রিলেশন টু ডায়েট টু প্লাজমা প্রোটিন, এটা আমি নিয়েছি স্যামসং এডস থেকে। আচ্ছা, তো প্লাজমা প্রোটিনের সাথে ডায়েটের রিলেশনটা কি? এইটাকে বলা হয় প্লাজমা ফেরেসিস। আর মানে প্লাজমা ফেরেসিসের মাধ্যমে, প্লাজমা ফেরেসিস প্রসিডিউরের মাধ্যমে এই রিলেশনটা বোঝা গেছে, এবং যিনি করছিলেন তার নাম হচ্ছে হুইপেল। এটাকে হুইপেল এক্সপেরিমেন্টও বলা হয়, হুইপেল এক্সপেরিমেন্ট। আগেরটা ছিল হুইপেল ক্লাসিফিকেশন, আগেরটার সাথে এটার কোনো মিল নাই, দুইটা সেপারেট জিনিস। আচ্ছা, তো হুইপেল ক্লাসিফিকেশন, এখানে অ্যাকচুয়ালি কী ঘটছে? একটা কুকুর নেওয়া হয়েছে, কারণ মানুষের বডিতে এইসব এক্সপেরিমেন্ট করা বিপজ্জনক। একটা কুকুর নেওয়া হয়েছে, নেওয়ার পরে ওই কুকুরের যে ব্লাড আছে সেই ব্লাড থেকে প্লাজমা প্রোটিনটাকে রিমুভ করা হয়েছে। প্লাজমা প্রোটিনটাকে একবারে রিমুভ করে নাই, একবারে রিমুভ করলে তো কিছুই থাকবে না। এটাকে কোন কনসেন্ট্রেশন পর্যন্ত নেওয়া হয়েছে এটা এভাবে মনে রাখাচ্ছে, এটা মনে রাখা ভালো, 4 গ্রাম পার ডেসিলিটার। তাহলে প্লাজমা প্রোটিনের নর্মাল কনসেন্ট্রেশন কত? 6.4 থেকে 8.3, এটা হিউম্যান বডিতে। ডগের ক্ষেত্রে হয়তো ডিফারেন্স কিছু হতে পারে। সো এখানে যে ডগটা নেওয়া হয়েছিল সেই ডগের মধ্যে প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশনটাকে 4 গ্রাম পার ডেসিলিটার লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, মানে কমাইতে কমাইতে আর কি, প্লাজমা প্রোটিনটাকে রিমুভ করতে করতে। দেন বিভিন্ন ধরনের ফুড এখানে, মানে বিভিন্ন ডায়েট দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে কেমন ডায়েট দিলে সেই কুকুরের মধ্যে প্লাজমা প্রোটিনটা রিজেনারেশন কীভাবে ঘটে। দেখা গেল যে ডায়েটরি প্রোটিন তুমি যত বেশি দিবা প্লাজমা প্রোটিনটা তত বেশি দ্রুত মানে রিজেনারেশন ঘটবে। এবং এটাও দেখা গেছে অ্যানিম্যাল অরিজিনের যেসব ডায়েটরি প্রোটিন যদি আমি খাওয়াই তাহলে অ্যালবুমিন সিনথেসিস বেড়ে যায়। প্ল্যান্ট অরিজিনের যদি কিছু খাওয়াই তাহলে গ্লোবিউলিন সিনথেসিস বেড়ে যায়। এবং রিজেনারেশন পিরিয়ড, প্লাজমা প্রোটিনের রিজেনারেশন ইন জেনারেল নর্মাল যদি আমি ডায়েটরি প্রোটিন যা যা দেওয়ার কথা ভালোভাবে দেই সেক্ষেত্রে 14 ডেজের মধ্যে রিজেনারেশন ঘটে যাবে। এবং রেট অফ রিজেনারেশন অফ প্লাজমা প্রোটিন ইজ ভেরি ফাস্ট উইদিন ফার্স্ট 24 ঘন্টা, মানে প্রথম 24 ঘন্টায় রিজেনারেশনটা রেটটা অনেক বেশি থাকে। তো এখান থেকে আসলে এই জিনিসটাই বোঝা গেছে যে প্লাজমা প্রোটিনটার যে সিনথেসিস এইটা ডিপেন্ড করতেছে ডায়েটরি প্রোটিনের উপর। আদার কিছু ফ্যাক্টর, প্লাজমা প্রোটিন সিনথেসিসে আরও কিছু ফ্যাক্টর থাকতে পারে, যেমন ইনফেকশন যদি থাকে, ইনফেকশনের কারণে প্লাজমা প্রোটিন সিনথেসিসটা কমে যাবে। তারপরে যদি কিছু অ্যান্টিজেন আসে, কোনো ফরেন বডি আসে, তাহলে সেই ফরেন বডির এগেইনস্টে কী করতে হবে? অ্যান্টিবডি ফর্মেশন হতে হবে। তো অ্যান্টিবডি ফর্মেশন, অ্যান্টিবডি মানে কি? গামা গ্লোবিউলিন, অর্থাৎ যদি অ্যান্টিজেন আসে তাহলে সেটা অ্যান্টিবডি ফর্মেশনকে বাড়ায় দিবে। তারপরে ইনফ্লামেটরি কন্ডিশন হলে এটাও কিছু প্রোটিনকে সিনথেসিস করায় দিবে, যেমন ডাব্লিউবিসি বেশিরভাগ ক্ষেত্রে। তো ইনফ্লামেটরি যদি কিছু আসে তাহলে সেটা ডাব্লিউবিসি সিনথেসিস ক্ষেত্রে ভূমিকা রাখবে। ভেরিয়েশন ইন কলয়েড অঙ্কটিক প্রেশার যা অসমোটিক প্রেশার তাই, এটা অ্যালবুমিন সিনথেসিসকে ভূমিকা রাখে। আর ইন্টারলিউকিনের কথা বলা আছে,
এটাও কিছু প্লাজমা প্রোটিনকে অ্যাক্টিভেট করে। ওকে, ঠিক আছে। তো এই যেখানে একটা কথা বললাম প্লাজমা ফেরেসিস, এই প্লাজমা ফেরেসিসের একটা মানে কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। প্লাজমা ফেরেসিস এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হলো যেহেতু এখানে আমরা যে বডির ব্লাডটা ছিল, ব্লাড থেকে প্লাজমা প্রোটিনটাকে রিমুভ করে ফেলতেছি। তো ব্লাডের যে প্লাজমা প্রোটিন আছে, সেই প্লাজমা প্রোটিনের মধ্যে অনেক অ্যান্টিবডি থাকতে পারে যেগুলা অটো ইমিউন ডিজিজ ঘটাইতে পারে। তাহলে এটা আগে লিখি যে ট্রিটমেন্ট ফর অটো ইমিউন ডিজিজ। কথা হলো ভাইয়া অটো ইমিউন ডিজিজ মানে কি? আবার অটো ইমিউন ডিজিজ মানে হচ্ছে নিজের বডির যে অ্যান্টিবডি আছে, নিজের বডির অ্যান্টিবডি নিজের এগেনস্টে কাজ করে, নিজের বডির অ্যান্টিবডি নিজের এগেনস্টে কাজ করে। তো মানে নিজের বডির পার্টিকেলস, বিভিন্ন সেলকে সে মানে সেল বা কোনো সিক্রেশন, সেগুলোকে সে ফরেন বডি হিসেবে চিন্তা করে তখন সে অ্যান্টিবডিটাকে সিনথেসিস করে, অ্যান্টিবডিটা তৈরি করে সেই নিজের বডির এগেনস্টে কাজ করা শুরু করে। তো বডির কোনো ফাংশনই আসলে তখন সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে প্লাজমা ফেরেসিস একটা ভালো ট্রিটমেন্ট হতে পারে। তো কী কী ডিজিজ, অটো ইমিউন ডিজিজ কী কী আছে? মায়াস্থেনিয়া গ্রেভিস, থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। দেখো অলরেডি মায়াস্থেনিয়া গ্রেভিস সম্পর্কে আমরা পড়ে ফেলছি আইটেম 5-এর মধ্যে। আইটেম 5 মানে সেলুলার ফিজিওলজি আইটেম 5। দেন গুইল্যান্ড-বারি সিনড্রোম, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলোর মাধ্যমে কি হয়? প্লাজমার মধ্যে প্লাজমা তো আমি রিমুভ করে ফেলতেছি, তারপর নতুন করে রিজেনারেশন ঘটাচ্ছি। তাহলে এইভাবে আমি প্লাজমার মধ্যে থাকা অ্যান্টিবডি যেগুলা অটো ইমিউন ডিজিজ ক্রিয়েট করতে পারে, সেগুলাকে আমি কোনোভাবে বডি থেকে সরাই নিতে পারতেছি। তো এটা অটো ইমিউন ডিজিজের ট্রিটমেন্ট হিসেবে ভূমিকা রাখতে পারে। এরপরে প্লাজমা প্রোটিন যারা আছে তাদের ফাংশন। তো অ্যালবুমিন হচ্ছে 80% অফ দ্য কলোয়েডাল অসমোটিক প্রেশার এটা মেনটেন করে, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। এবং তুমি আসলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দিয়ে দেখবা এই অ্যালবুমিনটা কি, কারণ অ্যালবুমিন নেক্সটে যখন বায়োকেমিস্ট্রি পড়াবে বা অন্যান্য কার্ড পড়াবে তখন প্লাজমা প্রোটিনের কথা যদি বলে নিঃসন্দেহে সেটা অ্যালবুমিন বলে দিবা। মানে ধরো একটা প্লাজমা প্রোটিনের কথা জিজ্ঞেস করছে, তখন সেটাকে অ্যালবুমিন বলে দিবা। অ্যালবুমিনের উপর ডিপেন্ড করে আসলে অনেক কিছু হয়ে যায়। তো আমাদের বডিতে অ্যালবুমিনটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজের, সবচেয়ে স্মলেস্ট সাইজ, বাট সবচেয়ে বেশিও থাকে। তাহলে লার্জেস্ট ইন অ্যামাউন্ট, স্মলেস্ট ইন সাইজ, লার্জেস্ট ইন অ্যামাউন্ট। সবচেয়ে বেশি থাকে বা মেইন প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। তো 80% অফ দ্য কলোয়েডাল অসমোটিক প্রেশার সে মেনটেন করে, ভিসকোসিটি অফ ব্লাড বাফার হিসেবে কাজ করে, ক্যারিয়ার অফ লিপিড বিলিরুবিন হরমোন ড্রাগ, অ্যাক্সেস প্রোটিন রিজার্ভার। তো এগুলো খুব ঝটপট টিচারকে বলতে হবে, এখানে প্রত্যেকটাই তোমাকে জিজ্ঞেস করবে। এই কার্ডের আসলে পড়া দুইটাই, একটা হলো ব্লাডের ফাংশন, প্রোটিনের ফাংশন এবং প্রপার্টি আর কি। প্লাজমা প্রোটিনের গ্লোবিউলিন B20% কনস্টিটিউট করে, ভিসকোসিটি মেনটেন করে। আলফা 1 দিয়ে হচ্ছে লিপিড স্টেরয়েড, আলফা 2 থেকে কপার সেলুলোপ্লাজমিন, বিটা থেকে ট্রান্সফেরিন, গামা দিয়ে অ্যান্টিবডি। ফাইব্রিনোজেন ব্লাড কোয়াগুলেশন, ইনক্রিজ ESR, প্রোথ্রম্বিন হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। তো আমরা জানি অলরেডি ফাইব্রিনোজেন হলো ক্লটিং ফ্যাক্টর 1, প্রোথ্রম্বিন হলো ক্লটিং ফ্যাক্টর 2। তো এই ক্লটিং ফ্যাক্টর তো অবশ্যই কী কাজ করবে? ব্লাড কোয়াগুলেশনই ঘটাবে। ওকে, এরপরে প্রপার্টিজ অফ প্লাজমা প্রোটিন, এটার একটা রিটেনের টপিক। পরীক্ষায় যদি এই আইটেম থেকে কিছু আসে তাহলে প্লাজমা প্রোটিনে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো প্রেসিপিটেশন বাই সল্ট, প্রেসিপিটেশন বাই সল্ট, অ্যালবুমিন ইজ প্রেসিপিটেটেড। প্রেসিপিটেশন মানে তো বোঝো, কোনো একটা সল্ট আমি এখানে দিব, যেমন এখানে অ্যামোনিয়াম সালফেট দেওয়া হয়েছে। অ্যামোনিয়াম সালফেট কোনো বইয়ে অন্যান্য সল্টের কথা বলা আছে, তো আমরা এখানে এটা সবচেয়ে ইয়েছি, তো এটাই পড়ে ফেলবো। প্রেসিপিটেশন মানে হচ্ছে অধক্ষেপ, ঠিক আছে। তো প্রেসিপিটেশন বাই সল্ট কীভাবে করা হয়? অ্যালবুমিনকে অ্যামোনিয়াম সালফেটের সাথে ফুললি স্যাচুরেটেড করে, অথবা গ্লোবিউলিনকে অ্যামোনিয়াম সালফেটের সাথে হাফ স্যাচুরেটেড করে, অথবা ফাইব্রিনোজেনকে অ্যামোনিয়াম সালফেটের সাথে 1/5 স্যাচুরেশন করে। ফাইব্রিনোজেনের 5 দিয়ে মনে রাখবা 1/5। তাহলে আশা করি এই তিনটা মনে থাকবে। এটা রিটেনের টপিক।
ফ্র্যাকশনাল প্রেসিপিটেশন কীভাবে করা হয় এটা জানলেই হবে। সেডিমেন্টেশন বাই আল্ট্রাসেন্ট্রিফিউজ। আল্ট্রাসেন্ট্রিফিউজ মানে তো বুঝি, অনেক বেশি ভেটবার্গ আল্ট্রাসেন্ট্রিফিউজ যে যন্ত্রটা আছে সেটা দিয়ে আমরা অনেক বেশি ঘোরাবো। বলা হয় যে থাকে 3000 আরপিএম এই ভেলোসিটিতে, অর্থাৎ রোটেশন পার মিনিট। সেডিমেন্টেশন বাই আল্ট্রাসেন্ট্রিফিউজ। আইসোইলেকট্রিক পয়েন্ট, এটা আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ছি। কি পড়ছি? যে এটা হলো সেই পিএইচ, যে পিএইচের মধ্যে কোনো একটা এমফোটেরিক অণু, যার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুইটা চার্জই থাকে, কিন্তু এই দুইটা চার্জ এখন ইকুয়াল অ্যামাউন্টে থাকে, অর্থাৎ নিট চার্জ এখানে 0 থাকবে। যে পিএইচে কোনো একটা প্রোটিন মলিকুলের নিট চার্জ 0 থাকে, সেটা হলো ওই প্রোটিনের জন্য আইসোইলেকট্রিক পয়েন্ট। কোন প্রোটিনের জন্য কত, একটু মনে রাখতে হবে। তারপর বাফার অ্যাকশন। প্লাজমা প্রোটিনগুলো বাফার অ্যাকশন করতে পারে, এটা আমরা রেসপিরেটরি কার্ডে দেখব, কার্ড 3-তে। তারপরে মলিকুলার ওয়েট, কোন প্রোটিনের জন্য মলিকুলার ওয়েট কত সেটা আমরা দেখতে পারি। অসমোটিক ইফেক্ট হলো প্লাজমা প্রোটিনগুলো 25 মিলিমিটার মার্কারি প্রেশার এক্সিট করতে পারে। তারপরে ভিসকোসিটি, অলরেডি পড়লাম যে ভিসকোসিটি মানে তো বুঝো সান্দ্রতা, অর্থাৎ আমরা যদি এমনিতে ফ্রিকশন সলিড সাবস্টেন্সের জন্য বলি, আর তাহলে লিকুইড সাবস্টেন্সের জন্য সেটার নাম হচ্ছে ভিসকোসিটি। মানে কঠিন পদার্থে যেটা ঘর্ষণ, তরল পদার্থে সেটা, বা প্রবাহী পদার্থে সেটা ভিসকোসিটি। তো ভিসকোসিটি কে মেনটেন করতেছে? অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। সম্ভবত ফাইব্রিনোজেনও থাকার কথা, হ্যাঁ ফাইব্রিনোজেনও আছে। তারপরে ইলেকট্রোফোরেসিস, এটাও আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ছি। বায়োকেমিস্ট্রিতে ইলেকট্রোফোরেসিস পড়ছিলাম। ধরো একটা অ্যানোড আছে আর একটা ক্যাথোড আছে, তো এটা হলো নেগেটিভ, এটা পজিটিভ। এখন এটার ভেতরে যে বিভিন্ন পার্টিকেলসগুলো আছে, চার্জড পার্টিকেলস, নেগেটিভের দিকে যাবে পজিটিভগুলা, পজিটিভের দিকে যাবে নেগেটিভগুলা, পজিটিভের দিকে যাবে নেগেটিভগুলা, এভাবে আলাদা আলাদা হয়ে গেল। এইটা একটা সেপারেশন টেকনিক। তো যদি তোমাকে জিজ্ঞেস করে প্লাজমা প্রোটিনের সেপারেশন টেকনিক কী, সেপারেশন টেকনিকের মধ্যে লিস্টে দিবা প্রেসিপিটেশন বাই সল্ট, ফ্র্যাকশনাল প্রেসিপিটেশন, সেডিমেন্টেশন বাই আল্ট্রাসেন্ট্রিফিউজ আর ইলেকট্রোফোরেসিস। এই চারটা হলো সেপারেশন টেকনিক, ঠিক আছে। ওয়াটার সলিউবল নাকি না? হ্যাঁ, প্রোটিন মলিকুলগুলো ওয়াটার সলিউবল। এমফোটেরিক নেচার কারণ এখানে একই সাথে যেহেতু আমরা অ্যামিনো অ্যাসিডের সংকেত পারি, ফর্মুলা, এটা হচ্ছে একদিকে থাকে NH2 আর একদিকে থাকে COH, উপরে H আর এভাবে ধরে নিলাম। তো এই যে এভাবে লিখলাম, COH আছে একদিকে, NH2 আছে একদিকে, একটা অ্যাসিডিক গ্রুপ আর একটা বেসিক গ্রুপ, এই জন্য এটাকে এমফোটেরিক নেচার বলা যেতে পারে প্রোটিনের। অ্যান্ড দ্য লাস্ট টপিক, প্লাজমা প্রোটিন কাউন্ট, এটা যদি অ্যাবনর্মাল কেন হতে পারে? ফিজিওলজিক্যাল কিছু রিজন আছে, যেমন ইনফ্যান্ট যারা আছে তাদের ক্ষেত্রে প্লাজমা প্রোটিনের লেভেল কম থাকে। ওল্ড এজ গেলে অ্যালবুমিনটা কিন্তু তখন কমে যায়, কিন্তু গ্লোবিউলিন লেভেলটা বেড়ে যায়। প্রেগনেন্সির মধ্যে অ্যালবুমিন গ্লোবিউলিন দুইটাই কমে যায়, কিন্তু তখন ফাইব্রিনোজেন লেভেলটা ইনক্রিজ করে, ঠিক আছে। ফাইব্রিনোজেন লেভেল কেন ইনক্রিজ করে? যারা এমব্রায়োলজি ডে 9 পড়ছো তারা দেখছে যে ফাইব্রিন ক্লট, এইটা হচ্ছে তখন কাজ করে। ফাইব্রিন ক্লটটা যখন ইমপ্লান্টেশন ঘটে, ফিটাস ব্লাস্টোসিসটা যখন এন্ডোমেট্রিয়ামের মধ্যে ইমপ্লান্ট হয়, তখন এই ফাইব্রিনোজেনটা ফাইব্রিন ক্লটের মাধ্যমে এখানে হচ্ছে যাতে কোনো ধরনের ব্লাডটা লিক না হয়, অর্থাৎ ব্লিডিংটা না হয়, সেই ভূমিকা রক্ষা করে। আচ্ছা, তো এটা এখন না বুঝলে অসুবিধা নাই, এমব্রায়োলজি যখন পড়বো চ্যাপ্টার 9 ডে 9-এর মধ্যে তখন। অ্যালবুমিন ডিক্রিজ, কী কী কারণে অ্যালবুমিন ডিক্রিজ হতে পারে এটা মনে রাখা যায়। মনে রাখার ট্রিক্স হচ্ছে সিনেমা। সি ফর সিরোসিস অফ লিভার, নে থেকে নেফ্রোটিক সিনড্রোম, আর মা থেকে মেল নিউট্রিশন হবে এটা। তারপরে প্রোথ্রম্বিন কেন ডিক্রিজ হয়? প্রোথ্রম্বিন ডিক্রিজ হওয়ার রিজন হচ্ছে লিভার ডিজিজ। দেখো, লিভার থেকে প্রোথ্রম্বিন তৈরি হয়, সুতরাং প্রোথ্রম্বিন ডিক্রিজ হবে লিভার ডিজিজে। তারপরে কিডনি ডিজিজ, ভিটামিন কে ডিফিসিয়েন্সি। আমরা জানি ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর কী কী আছে। ভিটামিন কে এর জন্য 2, 7, 9, 10 এইগুলো সব ক্লোটিং ফ্যাক্টর যারা আছে। প্রোথ্রম্বিন তো 2 নম্বর ক্লোটিং ফ্যাক্টর, এগুলো আজমসারে আছে ক্লোটিং ফ্যাক্টরগুলো। তো ভিটামিন কে ডেফিসিয়েন্সি এটা যদি হয় তাহলে প্রোথ্রম্বিনটা অবশ্যই কমে যাবে স্বাভাবিকভাবে, ডেফিসিয়েন্সি। তারপর ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 1, 2, 5, 7। আচ্ছা, তারপরে হলো ডিসএমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, মানে ব্লাড ভেসেলের মধ্য দিয়ে যখন ব্লাডটা পাস করে তখন সেখানে যদি ব্লাডটা ক্লট হয়ে যায়
সেটা হচ্ছে প্রোথ্রম্বিন ডিক্রিজ এর জন্য রিজন। এছাড়া ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, তুমি যদি মানে ওরালি অ্যান্টিকোয়াগুলেন্ট টেক করো তাহলে তো সেখানে আর প্রোথ্রম্বিন বডি থেকে প্রয়োজন পড়ে না যে কোনোভাবে ক্লটিং ফ্যাক্টর হিসেবে রিলিজ হওয়ার। অর্থাৎ প্রোথ্রম্বিনের কাজটা তো অন্য কেউ দিয়ে তুমি করাই ফেলতেছো, মুখের মধ্য দিয়ে অ্যান্টিকোয়াগুলেন্ট খাওয়াই ফেলতেছো, তাহলে প্রোথ্রম্বিন তো ওইভাবে আর রিলিজ হওয়ার প্রয়োজন পড়ে না, তখন ব্লাডের মধ্যে প্রোথ্রম্বিন কমে যায়। গ্লোবিউলিন কেন ইনক্রিজ হতে পারে? টিউবারসিলোসিস, রিউমাটয়েড ডিজিজ, অটোইমিউন ডিজিজ, সিফিলিস, হজকিং ডিজিজ। এটার একটা মনে রাখার ট্রিক্স হচ্ছে ট্রাশ। সিরিয়ালি দেওয়া আছে টিউবারসিলোসিস, রিউমাটয়েড ডিজিজ, অটোইমিউন ডিজিজ, সিফিলিস, হজকিং লিম্ফোমা। গ্লোবিউলিন কেন কমে যায়? কিডনি অথবা লিভার ডিজিজে। ফাইব্রিনোজেন কেন কমে? ফাইব্রিনোজেনিমিয়া আর হচ্ছে ডিসফাইব্রোজেনিমিয়া, অর্থাৎ ফাইব্রোজেন যদি ঠিকমতো ফর্মেশনই না হয় অথবা ফর্মেশন যদি মানে উল্টাভাবে হয়, ফর্মেশনে যদি ডিফেক্ট থাকে। অ্যাকোয়ার্ড কী? অ্যাকোয়ার্ড হচ্ছে লিভার ডিজিজের ক্ষেত্রে স্বাভাবিকভাবে লিভার থেকে যেহেতু এগুলো আসতেছে, তো লিভার ডিজিজ হলে প্রত্যেকটা প্লাজমা প্রোটিনই কমে যাবে। এরপরে ফাইব্রিনোলাইসিস, আমরা পরে পড়বো যে প্লাজমিনের কারণে ফাইব্রিনোলাইসিস ঘটে। ইমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, তো এটার কথাও সেম, অর্থাৎ ব্লাড ভেসেলের মধ্যে কোয়াগুলেশন ঘটে যাওয়া। ওকে, তো এই ছিল আর কি আমাদের প্লাজমা প্রোটিন কাউন্ট। এখানে এটা এত বেশি ইম্পর্টেন্ট না, মনে রাখতে পারলে রাখবা। প্রপার্টিস খুবই 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 ইম্পর্টেন্ট, 100% লাগবে। ফাংশন আরও বেশি লাগবে। এইগুলা তুমি খুবই ভালো জানতে চাইলে অনেকটা বলা যেতে পারে যে জ্ঞান অর্জনের জন্য পরীক্ষা টিচার জিজ্ঞেস করার কথা না, যদি না টিচারের অনেক বেশি শখ থাকে ফিজিওলজিতে। সাইট অফ সিনথেসিস ধরবে, প্লাজমা প্রোটিনের লেভেল ধরবে, এগুলো নাও ধরতে পারে। ফাংশন অফ ব্লাড ধরবেন, এইটা সাধারণত পরবর্তী আইটেমে ধরে, এই আইটেমে ধরবে না, আর এটা তো আইটেম শুরুই করবে এটা দিয়ে। সবার আগে আছে ব্লাডের ডেফিনেশন। ওকে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল ব্লাডের ফার্স্ট আইটেম, অর্থাৎ প্লাজমা প্রোটিন আইটেম নামে এটা আমরা পরিচিত। নেক্সটে আমরা আরবিসি সম্পর্কে জানব।